ঢাকায় বসবাসরত চট্টগ্রামের গুণী মানুষদের নিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন ঢাকায় থাকি। এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন। আশা করছি আগামী কিছু সময় আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা কথা বলি চট্টগ্রামের গুণী মানুষদের সঙ্গে যারা ঢাকায় থাকেন। তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি অভিনয় শিল্পী ইরফান সাজ্জাদ। ইরফান ভাই কেমন আছেন? ভালো আছি। আমরা কথা শুরু করি একেবারে চট্টগ্রাম থেকে। চট্টগ্রামে আপনার একটা শৈশব ছিল, যে শৈশবটা হয়তো এই সময়ের দর্শকরা জানেন না সেভাবে, কিন্তু একটু জানাতে চাই, একটু ছোটবেলা থেকে আসবো। আমার মনে হয় অনেকেই জানেন, বিকজ আমি আজকে কাজ করছি ধরুন 10-12 বছর ধরে। সবাই এটাও জানেন যে আমি চট্টগ্রামে ছেলে, এবং চট্টগ্রামেই মোটামুটি বড় এবং ঢাকা আসছি হয়তো 10-12 বছর। সো পুরোপুরি শৈশবটা তো আসলে ওখানে। যেটা হয় যে ঢাকায় থাকি ইটস ফাইন, বাট এখনো পর্যন্ত হয় না যে বাড়ি তো বাড়ি, হ্যাঁ, চট্টগ্রামের ইমোশনটা চট্টগ্রামে, সেটা কখনো ঢাকার প্রতি এখনো ডেভেলপ করেনি। হ্যাঁ, তো এখনো পর্যন্ত আমি ডেফিনেটলি আমার বাড়ি মিস করি, চট্টগ্রাম মিস করি, এবং ঈদ আসলে বা বড় ছুটিতে এখনো পুরো বাড়িতেই সময় কাটায়, যেহেতু আমার আব্বা আম্মা ওখানে থাকে। সো তিন চার এখনো আমি ঢাকায় হইতে পারি নাই। ছোটবেলায় আপনার বন্ধুরা ছিল, আর যে ছোটবেলাটা ছিল সেটা তো আপনি বললেন, কিন্তু সেখান থেকে আলাদা হওয়া, নিজের একটা যোগ্যতা থাকলে ঢাকা পর্যন্ত আসা যায় কিংবা বড় একটা পরিসরের কাজ করা যায়। আপনার তখনও কি মনে হয়েছে যে আপনি অভিনয়ের জায়গাটাকে বেছে নেবেন, নাকি অন্য কোনো ইচ্ছে ছিল? না, আমি ঢাকা শিফট হওয়ার রিজনে ছিল আসলে আমি অভিনেতাই হইতে চাইতাম। তাই ইন বিটুইন ডেফিনেটলি আমার বিজনেস বা আমি জবে আগে ঢাকা এসে জবে জয়েন করেছিলাম। বাট হয় না যে আপনি ঢাকা আসবেন, বাট আসার জন্য তো আপনার একটা ওয়ে আউট লাগে। সো আমি একটা জব নিয়ে আসলে ঢাকা আমার আসা, অ্যান্ড দেন হচ্ছে আস্তে আস্তে আপনার ব্যাক অফ মাইন্ড যেটা থাকে, সে ফর এক্সাম্পল আপনি যদি অভিনেতা হতে চান, তাহলে তো আসলে ওই রিলেটেড অ্যাক্টিভিটিসগুলোতে আপনার আসলে খোঁজ খবর নিতে হবে এবং কিছু সাথে কানেক্ট করতে হবে, আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে। সো সেই জায়গা থেকে আমার জব করলে আমি আসলে ওই কমিউনিকেশনগুলোর মধ্যে ছিলাম যে কোনো না কোনোভাবে যদি একটা স্কোপ পাওয়া যায়। আই ওয়াজ লাকি যে ব্যাক ইন 2013 একটা রিয়েলিটি শো হয় ছেলেদেরকে নিয়ে, কী হবে আসল পুরুষ, ফ্যান হ্যান্ডসাম। তো ওই কম্পিটিশনটাতে আসলে আমি পার্টিসিপেট করি, লাকিলি আমি ওটা উইন করি। সো আলহামদুলিল্লাহ এরপর থেকে তো একটা প্ল্যাটফর্ম যেহেতু পেয়েছে না, তারপর আসলে এই অ্যাক্টর হওয়ার যুদ্ধের জার্নিটা শুরু আর কি। আপনার যে যুদ্ধের সময়টা সেটা আমরা জানি, কারণ যা হয়েছে ক্যামেরার সামনেই হয়েছে, কিন্তু পেছনে আর একটা যুদ্ধ ছিল। সেই যুদ্ধটা যদি একটু ছোট করে একটু বলা যায়, কারণ প্রস্তুতি বা ইচ্ছে স্বপ্ন সবার থাকে, কিন্তু সেখানে জয়ী হওয়াটা অনেক বেশি কঠিন। একটা প্রস্তুতি না থাকলে সেটা হওয়া যায় না। সে প্রস্তুতিটা সম্পর্কে একটু জানবো। আমি বলবো না যে এখনো যুদ্ধে আমি জয়ী হয়েছি, কারণ মানুষ কেউ আসলে আছে না যে বলতে পারবো না আমি যুদ্ধে জয়ী, কারণ ওভারঅল আপনার জীবনটা তো একটা জিনিস। আর যদি এই জায়গায় আসার কথা বলেন, আমার সেটা হচ্ছে আমি যে ডেফিনেটলি আমার ছোটবেলা আমি থিয়েটার করতাম অনেক ছোটবেলায় আমাদের এলাকায় মোহরাতে নবিত্য থিয়েটার। সো ওই থিয়েটার হয়ে স্কুল থাকতে আমার বেশ কিছু নাটক করার সুযোগ হয়েছে, মঞ্চ নাটক করার সুযোগ হয়েছিল। এরপরে যেটা হয় মডেলিং করতাম, মানে কালচারাল অ্যাক্টিভিটিসের সঙ্গে আমি সবসময় ইনভলভ থাকার চেষ্টা করেছি, এবং আমি খুবই স্পন্টেনিয়াস ছিলাম আর কি। তো এইটাই মূলত হয়তো বা আমার কাছে মনে হয় স্ট্রং একটা গ্রাউন্ড, যেহেতু আমি আসলে আবৃত্তি করতাম বা অভিনয় করতাম। সো মোটামুটি অভিনয়টার সাথে আমার একটা ছোটবেলা থেকে সামহাট কানেকশন ছিল আর কি। তো এই জিনিসটাই পরবর্তীতে আমাদের বুস্ট আপ করেছেন। হয় না, আপনি যেটা হইতে চান সেটার জন্য যদি আপনি লেগে থাকেন, তো লেগে থাকতে সামহাও নেচারই হয়তো আপনাকে একটা ওয়ে আউট তৈরি করে দিবে যে এই জায়গায় পৌঁছানোর। সো আমার ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা আমার কাছে মনে হচ্ছে, আর আমি জানি এখন অনেক জার্নি আমার পার করা বাকি। সো স্টিল ট্রাইং, লেটস লুক ফর দ্য বেস্ট। আপনাকে একটা জায়গায় আলাদা করা যায়, সেটা আপনি স্বীকার করেন কিংবা না করেন, সেটা হচ্ছে যখন কোনো প্রতিযোগিতা থেকে কেউ বের হয়ে আসেন, চ্যাম্পিয়ন হলেও দেখা গেছে যে একটা সময় পরে তাকে আর খুব বেশি দেখা যায় না বলতে কাজ দিয়েই তো দেখা যায় একজন মানুষকে, কিন্তু তাকে আর দেখা যায় না। কিন্তু আপনি নানা মাধ্যমে কাজ করছেন। আপনার কাজ ধরে একটু কথা বলবো। সেটা প্রথম যদি আমরা চলচ্চিত্রের বিষয়টা দিয়ে শুরু করি, মন জানে না মনের ঠিকানা, আপনার প্রথম চলচ্চিত্র। সেই চলচ্চিত্রের জন্য কেমন প্রস্তুতি ছিল, কিংবা এর আগের সময়টা আসলে কেমন ছিল? ছবিগুলো যখন আমি শ্যুট করেছি ওই সময় আমি ব্যাক টু ব্যাক 2টা ছবি শ্যুট করেছিলাম। একটা মন জানে না মনের ঠিকানা,
আরেকটা হচ্ছে ভালোবাসা এমনই হয়। সো ওইটা আমার খুবই আর্লি স্টেজ ছিল তার ক্যারিয়ারের। তখন আসলে মিডিয়াটা বোঝারও ব্যাপার আছে, আপনি এখানে কীভাবে কাজ করবেন, কীভাবে কাজ করতে চান সেটা বোঝার ব্যাপার আছে। সো ওটা খুবই আর্লি স্টেজ ছিল, মন জানানো মনে ঠিকানা যখন আমি করেছিলাম। ডেফিনেটলি এটা একটা এক্সপিরিয়েন্স, প্রিপারেশন আসলে ওই অর্থে বলতে কি তখন তো নতুন একটা সেই দুইটা ছবির সুযোগ হওয়া, যিনি ডিরেকশন দিচ্ছেন বা সিনেমাটা বোঝা বা সিনেমার ল্যাঙ্গুয়েজকে সেটা বোঝা। তো অ্যাকচুয়ালি আমি বলবো যে ওই দুইটা ছবি আমার আসলে একটা লার্নিং জার্নি ছিল। হ্যাঁ, আমি বলবো না যে আমার আমি খুব স্যাটিসফাই আসলে আমার ওখানকার পারফরমেন্সে বা ওভারঅল সিনেমাটা নিয়ে বা কিছু নিয়ে। তো সব কিছুর একটা লার্নিং জার্নি থাকে। সো ওই ছবি দুটোও আমার জন্য পুরো লার্নিং জার্নি ছিল, ডেফিনেটলি আমার খুব পছন্দের। বাট ইয়েট আই হোপ যে যদি ছবিগুলো হয়তো এখন করতে পারতাম, হয়তো পারফরমেন্সের জায়গা থেকে পারফরমেন্সটা আরও অনেক বেটার হতো, আরও অনেক ম্যাচিউর হতো। ইটস ফাইন, সবই তো আসলে একটা লার্নিং প্রসেসের মধ্যে যাওয়ার একটা অংশ। তো আমি ওই দুইটা ছবিকে বলবো যে যদি ছবির প্রিপারেশন বলেন, ডেফিনেটলি আই ওয়াজ নার্ভাস। প্রথম ছবি বা কীভাবে কী করবো না করবো, আর আমি তখন শুটিংও খুবই নতুন, একটা নার্ভাসনেস তো কাজ করেই। সো আমি অ্যাকচুয়ালি কোয়াইট নার্ভাস ছিলাম ওই সময়। বাট আলহামদুলিল্লাহ যে আমি খুব ঠিকঠাক কাজগুলো শেষ করতে পেরেছিলাম। বাট এখন মনে হয় যে ফাইন, খুব বোধহয় আর্লি সিনেমাটা করে ফেলেছি। এখন হয়তো বা মনে হয় যে না, এখন সিনেমা করলে আমি যে পরিমাণ আউটপুট দিতে পারবো সেটা হয়তো তখন দিতে পারি নাই। আপনার সবচেয়ে বেশি কাজ নাটকের ক্ষেত্রে, আপনার নাটকের শুরু যদি ভুল না করি মাবরুর রশিদ বান্না তার নাটক দিয়ে। একজন প্রতিষ্ঠিত পরিচালকের চোখে পড়া একটা নতুন মানুষ, নতুন অভিনেতা, বিশেষ যোগ্যতা না থাকলে সেটা হয় না। আপনার কি মনে হয় যে তিনি আপনাকে কেন পছন্দ করেছিলেন তার নাটকের জন্য? বেসিক্যালি ওটা বললাম তো যে যেহেতু আমি খুব লাকি ছিলাম একটা প্ল্যাটফর্মে একটা কম্পিটিশন উইন করেছিলাম। সো আপনি যখন কোনো রিয়েলিটি শো চ্যাম্পিয়ন হবেন, শুরুতে কিন্তু মিডিয়ার বেশ কিছু জায়গায় আপনি একটা অ্যাটেনশন পাবেন, সেটা অটো একটা অ্যাটেনশন পাবেন। যেহেতু আমি ওই কম্পিটিশনের চ্যাম্পিয়ন ছিলাম এবং টু বি অনেস্ট এটা ছিল চ্যানেল আইয়ের একটা প্রজেক্ট। সো ওনারা অ্যাজ এ চ্যাম্পিয়ন, এটা ছিল আমার ফার্স্ট কাজ। সো মাবরুর রশিদ বান্না ডেফিনেটলি উনি নতুনদের নিয়ে প্রচুর কাজ করেছেন। অ্যান্ড দেন ওনারা পান্না ভাইকে অ্যাজ এ ডিরেক্টর সিলেক্ট করেন। অ্যান্ড পান্না ভাই আমাকে নিয়ে ওনার কোনো কনফিউশন ছিল না, উনি আমাকে দেখছেন ডেফিনেটলি। সো আমি বলবো যে আই ওয়াজ লাকি যে চ্যানেল আই অ্যান্ড বান্না ভাই মিলে আমাকে পিক করেছেন কাজটা করার জন্য। কাজ না করলে তো আসলে মানুষের সাথে মানুষের এক্সপিরিয়েন্সটা বোঝা যায় না। সো বান্নাবাসীর সাথে আমার প্রথম কাজ হলেও বান্নাবাসীর সাথে পরবর্তী অনেক কাজ হয়েছে। ইভেন ওই কাজে আমার কোয়ার্টিস্ট ছিলেন নুসরত মুস্তিশা। সো আমার লাইফের ফার্স্ট কাজটা এখনো পর্যন্ত আমার লাইফে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। আপনার নাটক যদি ধরে ধরে কথা বলা হয় অনেকক্ষণ কথা বলতে হবে, কিন্তু একজন অভিনেতার কিছু পছন্দের কাজ থাকে। আপনার দৃষ্টিতে যদি আপনার কোনো পছন্দের কাজের কথা বলা হয়, আপনি কোন কাজটার কথা বলবেন? অনেকগুলো কাজের কথাই বলবো, তার মধ্যে ভেরি রিসেন্ট একটা কাজ যেটা যাচ্ছে আমার, এই কাজটা আমার আজীবন মানে খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা দখল করে ফেলেছে। এই কাজটার নাম হলো এটা আমাদেরই গল্প, একটা সিরিজ আর কি। খুবই এই মুহূর্তে ডেফিনেটলি বাংলাদেশের ট্রেন্ডিং সিরিজের মধ্যে এক নম্বর, খুবই আলোচিত এবং জনপ্রিয়। এই সিরিজটা অবশ্যই আমার ক্যারিয়ারে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, এবং ফাহাদ ক্যারেক্টারটা আমার ক্যারিয়ারে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এই সিরিজটার কথা সবসময় বলবে। আর যদি অন্যান্য নাটকের কথা বলেন, হ্যালো 911 লাভ ইমার্জেন্সি, এটা মোস্তফা কামাল রাজ ভাইয়ের আমার খুব পছন্দের একটা কাজ। হঠাৎ মিরার জন্য, এটা মাবরুর রশিদ বান্নার কাজ। আমাদের গল্পটাও এমন হতে পারতো, এটাও মাবরুর রশিদ বান্নার কাজ। এরকম আসলে বেশ কিছু কাজ আছে যেগুলো আমার খুব ব্যক্তিগতভাবে একটু পছন্দের, যেগুলো আমি আসলে অডিয়েন্সকে বারবার দেখাতে চাই। এখন ভিন্ন একটা কাজের কথা। একজন অভিনেতাকে আমরা দেখি যে স্ক্রিপ্ট অনুযায়ী কথা বলেন তিনি নাটকের সেটে গিয়ে, কিন্তু যদি আলাদা করে বলতে বলা হয় তিনি হয়তো ইতস্তত বোধ করেন কিংবা সংকোচ বোধ করেন। কিন্তু উপস্থাপনার ক্ষেত্রে সেটা সেই দুর্বলতা নিয়ে তিনি ক্যামেরার সামনে যেতে পারবেন না। আমরা দেখেছি সর্বশেষ যে আনন্দমেলা বিটিভির, সেখানে আপনি উপস্থাপনা করেছেন। আপনার কি মনে হয় আপনার অভিনেতা সত্তা কোনোভাবে সাহায্য করেছে সেখানে? উপস্থাপনা অবশ্যই কঠিন একটা কাজ। আমি বলবো যে খুব কনসার্ন হয়ে ক্যামেরার সামনে কথা বলা এবং প্রেজেন্টেবল কথা বলা, এটা খুব কঠিন একটা জব। উপস্থাপনাটাও একটা ডিফারেন্ট স্কিল। এটা যারা পারেন আসলে তারা খুব ভালোই মেধাবী বলেই পারে। কিন্তু যেহেতু আমি আনন্দমেলা উপস্থাপনা করেছি, তো আমার কাছে মনে হয় যে অ্যাক্টিং করতে করতে যেটা হয় হচ্ছে ক্যামেরার সাথে তো একটা ইন্টারাকশন তৈরি হয়। ক্যামেরার যে শাইনেসটা সেটা তো ভেঙেই যায়।
সো ক্যামেরাকে যদি ভয় পাওয়া না যায় সামহাও, তাহলে আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট আপনি ডেলিভার করতে পারবেন। সো ডেফিনেটলি অ্যাক্টিং তো আমাকে অবশ্যই ওখানে হেল্প করেছেই, নাহলে তো আসলে উপস্থাপনা করাটা তার আমার কাজ না। আপনার কাজ নিয়ে কথা বলছি, কিন্তু খুব ছোট করে হয়তো পরিবার কিংবা চট্টগ্রাম নিয়ে কথা হয়েছে, কিন্তু বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের যেহেতু অনুষ্ঠান, আরেকটু চট্টগ্রামের প্রসঙ্গে থাকবো। বিশেষ করে আপনার পরিবারের মানুষগুলো, বাবা মা, এই দুইজন মানুষ সম্পর্কে আলাদা করে জানা হয়নি, একটু জানবো। খুবই খারাপ লাগে আব্বা আমার কথা চিন্তা করলে, বিকজ ওরা খুব কষ্ট করে ডেফিনেটলি আমাদেরকে লালন পালন করেছে। ওনাদের অনেক স্বপ্ন ছিল আমাদেরকে নিয়ে। এবার যেটা হয় না যে আসলে প্র্যাকটিক্যাল জিনিসপত্র তো কমে গেছিলেন। আমার ভাই আছে অস্ট্রেলিয়াতে, আমার ছোটো ভাই থাকে ইউএস, আমি থাকি ঢাকায়। তা আব্বা মা চিটংয়ে বাড়িতেই আছে। আর এত বছরের সব কিছুই সেটা ছেড়ে আসলে ওনারা খুব কমফোর্টেবল না চট্টগ্রাম ছেড়ে আসতে। তো আমি যেহেতু দেশে আছি, আমি আসা যাওয়া করি, যেহেতু আব্বা আম্মা ওখানে আছেন। তো খুবই পর্দার আড়ালে থাকতে পছন্দ করে। আমাকে অনেক জায়গায় অনেক টিভি চ্যানেল নিয়ে যেতে চেয়েছে, অনেক পত্রপত্রিকা ফিচার করতে চেয়েছেন। আম্মা কোনোভাবেই আসলে পর্দার সামনে আসতে চান না। আব্বা মাঝে মাঝে গিয়েছেন হয়তো বিভিন্ন জায়গায়, আব্বাকে বিভিন্ন অর্গানাইজেশন অ্যাওয়ার্ডের করেছেন। তারপরে আম্মা মোটেও আসলে কোনো ধরনের ফাংশন, কোনো ধরনের ইন্টারভিউ বা কোনো ধরনের ক্যামেরা একেবারেই অ্যালো করেন না সব। বাট ইয়েট ডেফিনেটলি ওনারা দুইজনে আমার জন্য অসম্ভব সাপোর্টিভ দুইটা মানুষ। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে গ্রেটফুল যে আমার আব্বা আম্মার মতো আব্বা আম্মা আমরা পেয়েছি। কারণ ওনারা এত লিবারেল, ছেলে মেয়ে মানে আমরা যারা ভাই বোন আছে আমাদেরকে আসলে কখনো কোন চাপের মধ্যে রাখে না। ওনারা আমাদের লাইফটাকে আসলে এক্সপ্লোর করতে দিয়েছেন। ওনারা আমাদের লাইফের প্রায়োরিটিসগুলো আমাদেরকে সেট করতে দিয়েছে। হ্যাঁ, যে তুমি যেটা করতে চাও সেটা তুমি বেস্ট করতে পারো, যদি বেস্ট করতে পারো গো ফর মি। মানে ওদের কথা হচ্ছে বাট বি এ হিউম্যান, মানে তুমি মানুষ হবে, তুমি যেটাই করো পর। যেমন আব্বার ইচ্ছা ছিল আমি ডাক্তার, আম্মার ইচ্ছা ছিল আমি ইঞ্জিনিয়ার হই, আমি হয়ে গেলাম অ্যাক্টর। হ্যাঁ, বাট এইটা নিয়ে ওনারা আসে না যে কষ্টের জায়গা হয়তো থাকতে পারে, বাট স্টিল দে আর প্রাউড। আমার কাজের রেগুলার দর্শক আমার আব্বা এবং আমার আম্মাও আমার কাজ দেখে। আব্বা একটু বেশি দেখেন, কিন্তু আব্বা অনেক দেখেন। সো সব কিছু মিলাই আসলে দুইজনই আমার কাছে খুব ইম্পর্টেন্ট মানুষ, যেহেতু ওনারা চট্টগ্রামে থাকেন। সো আমার রেগুলার যাওয়া আসলে পরিবার থেকে আবার কাজে ফিরতে হয়, কারণ কাজের মানুষ আপনি, নানা রকম কাজ করেন। আরেকটা কাজ নিয়ে একটু পরে কথা বলবো, তবে তার আগে চলচ্চিত্রের বিষয়টা। আপনার সর্বশেষ মানে এখন পর্যন্ত আপনার শেষ চলচ্চিত্র আলী। আলীর পোস্টার দেখেছি আমরা, আপনাকে ভিন্নভাবে দেখেছি, কিন্তু পেছনের গল্পগুলো আমরা জানি না। আলীর সঙ্গে যুক্ত হওয়া, তারপর এই পর্যন্ত আসা, আলী নিয়ে একটু ছোট করে শুনবো পুরো জার্নিটা। আলী ছবিটা মূলত আমার কাছে মনে হয় যে খুবই ইউনিক একটা ছবি। এখন অনেকে বলতে পারে কেন আমি আলীতে আসলে ইনভলভ হয় না, যে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা জিনিস আছে, একটা ছেলে যদি দেখতে ভালো হয় বা একটু কমপ্লেকশন যদি একটু বর্ষা টাইপের হয়, তাহলে আমরা ধরে এনে হচ্ছে ও চকলেট বয়, ওকে নিয়ে আমরা খালি একটু প্রেমিক পুরুষ, প্রেমিক ছেলে বা একটু নায়ক উচিত জিনিসপত্র করবে, ওকে নিয়ে আমরা আসলে ক্যারেক্টার বেস কিছু চিন্তা করতে। আবার যদি একটা ছেলে দেখছে একটু শ্যামলা হয় বা একটু ডার্ক কমপ্লেকশন হয়, তাহলে ওকে নিয়ে হয়তো বা শুধুমাত্র এই গরিব ক্যারেক্টার আমরা চিন্তা করবো, এর বাইরে আমরা কিছু চিন্তা করি। আসলে আমার কাছে মনে হয় এই ধারণা তার মধ্যে ওই ফিচারটা থাকা উচিত যে সে সব ধরনের ক্যারেক্টারটাকে কোপ আপ করতে পারবে বা সব ধরনের ক্যারেক্টারটাতে সে ব্ল্যান্ড হয়ে যাবে। সো আলী ক্যারেক্টারটা আমার তো অসম্ভব মনে হলো যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, বিশেষ করে ডিরেক্টর যিনি আলী ক্যারেক্টারটা ডিজাইন করেছেন। তো আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম, ভাই আমাকে নিয়ে কখনো কেউ এরকম উইয়ার্ড আউট অফ দ্য বক্স ক্যারেক্টার চিন্তা করেন, আপনি কেন বলতেন? বলকি আমি চ্যালেঞ্জটা নিতে চাই, সবাই যেটা তোমাকে নিয়ে চিন্তা করে নাই, অ্যাজ ইউ আর অ্যান গুড অ্যাক্টর, আমার কাছে মনে হয় যে তুমি জিনিসটা কোপ আপ করতে পারবা। তো আমি এই কারণে আলী ক্যারেক্টারটা আসলে একটা ছেলেটার মধ্যে কিছু অটিজম আছে আর কিছু অ্যাঙ্গার ইস্যু আছে, ছেলেটা কথা বলতে পারে না, হ্যাঁ, সাইন ল্যাঙ্গুয়েজ। সো আমার কাছে মনে হলো যে অ্যাজ অ্যান অ্যাক্টর আলী ক্যারেক্টারটা আমাকে অনেক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সো এই ক্যারেক্টারটাকে প্রপারলি ঠিকঠাকভাবে প্রেজেন্ট করার জন্য আমি সাইন ল্যাঙ্গুয়েজ আমি শিখেছি, বিকজ পুরো সিনেমা আমাকে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয়েছে। আমি আলী ক্যারেক্টারটার জন্য আলাদাভাবে হাঁটতে চলতে ফিরতে চেষ্টা করেছি, প্র্যাকটিস করেছি। সো প্রায় 10-15 দিন আমি খালি আলী ক্যারেক্টারটাকে ফুপ আপ করার চেষ্টা করেছি, একদিন প্রতিদিন ফিল। অ্যান্ড দেন প্রায় এটা তো 2-3 মাসের শুটিংয়ের জার্নি। সো আমার কাছে মনে হলো যে আলী ক্যারেক্টারটা যে পরিমাণ চ্যালেঞ্জ আমাকে দিয়েছে,
এই পরিমাণ চ্যালেঞ্জ আসলে অন্য কোনো ক্যারেক্টার আমি পাবো কিনা আমি জানি না। একটি চলচ্চিত্র তাৎক্ষণিকভাবে কতটা আলোড়িত হলো বা আলোচিত হলো সেটা চেয়ে বড় বিষয় হচ্ছে একজন অভিনেতা হিসেবে তৃপ্তি পাওয়া, যে এই কাজটা করে আমি শান্তি পেয়েছি, বা আমার মনে হয়েছে যে অনেক দিন পরে হলেও আমাকে খুঁজলে মানুষ এই চলচ্চিত্রটা খুঁজে দেখবে। তো সেই শান্তিটা আপনার মধ্যে আছে, সেটা আপনার চোখ দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, আমরা যদি পরের প্রসঙ্গে যাই, নাটক, চলচ্চিত্র, উপস্থাপনা এর বাইরেও আপনি কাজ করেন, অর্থাৎ যে কর্পোরেট অফিস, যেখানে একজন অভিনেতাকে খুব বেশি পাওয়া যায় না, তিনি অফিস করবেন, সেটা তার লাইফস্টাইলের সঙ্গে হয়তো সেভাবে যায় না, কিন্তু আপনি সেটাও মেনটেন করেন, কিভাবে সম্ভব হয়? আপনি আপনার লাইফটাকে কীভাবে ডিজাইন করছে, হ্যাঁ। যেমন ধরেন আমি বলেছি আমি আসলে আমার ক্যারিয়ার ফিতে শুরু করে প্রফেশনাল, তাহলে কিন্তু পরপর জায়গা থেকে চেষ্টা হচ্ছে। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ছিলাম। ডেফিনেটলি অ্যাক্টিং আমার প্যাশনের জায়গা, এক্সপেকটেশনের শেষ নাই, ভালোরও কোনো শেষ নাই। সো আপনি যখন অ্যাক্টিংটাকে ভালোবাসবেন, আপনার কিন্তু আজীবন এই কাজটা করে যেতে মন চাইবে। এটা এমন একটা নেশা বা এটা এমন একটা প্যাশনের জায়গা। সো এই জায়গাটা আসলে আমি খুব নষ্ট করতে চাই না, এটা আমি অনেক দিন ধরে করতে চাই। সো এটার জন্য আমি নিজেকে আবার অ্যাভেলেবেলও করতে চাই না, যে যেহেতু অ্যাক্টিংটা আমার করতে হবে, এই জন্য আসলে সব কাজই আমি করে ফেললাম বা সব কাজই আমি করতে থাকলাম। হ্যাঁ, বিষয়টা এমনও করতে চাই, আমি করতে চাই আমার আমার কিছু ক্রাইটেরিয়া আছে, আমার কিছু প্রায়োরিটিস আছে, আমার কিছু অডিয়েন্সের প্রতি আমার আমার মনে হয় যে আমার কিছু দায়িত্বও আছে। সো সেই জায়গা থেকে সেই জিনিসগুলো যেটা প্রপারলি মেনটেইনড হয়, ওইভাবে আমি আসলে আমার অ্যাক্টিংটাকে কন্টিনিউ করতে চাই। দুইটা একসাথে ব্লেন্ড করে কাজ করতে আমার খুব ভালোই লাগে। হ্যাঁ, এবং অ্যাক্টিংয়ের জায়গায় অ্যাক্টিংটা আবার এখানে আমার কাজের জায়গায় বা প্রফেশনাল জায়গায় বা আমার জবের জায়গায় আমার জব। সো আমার কাছে মনে হয় যে দুইটা ব্লেন্ড করে কাজ করতে যদি পারা যায়, তাহলে আমার অসুবিধা হচ্ছে না। মানে লাইক হ্যাঁ, একটু প্রেশার হয়, একটু প্রেশার হয়ে যায়, তারপরে ইটস ফাইন। একজন অভিনেতার জন্য বর্তমানটা অনেক বেশি জরুরি, কারণ এখন তিনি কী করছেন সেই কাজগুলো নিয়ে একসময় আলোচনা হবে। তিনি যদি ভালো করেন তাকে নিয়ে আলোচনা হবে, আর নয়তো সমালোচনা হবে। এই সময়টা আসলে কি ধরনের কাজ করছেন বা কোন ধরনের কাজকে বেশি প্রাধান্য দিচ্ছেন? কোন ধরনের কাজ বলতে কি, মানে কাজ ঘুরে ফিরে বিভিন্ন প্যাটার্নে তো হয়, বিশেষ করে নাটকের। আমি যদি নাটকটাই বেশি করি, আমাকে তো সব ধরনের কাজই করতে হবে। আমি সব লাইনই প্যাটার্নের কাজ করলে আবার অডিয়েন্সের কাছে খুব মনোটোনাস হয়ে। জিনিসটা হচ্ছে কোন ধরনের কাজ বলতে কি, সব ধরনের কাজ যেহেতু অ্যাজ অ্যান অ্যাক্টর আমাদের পড়া লাগে, তো আমাকে দেখতে হবে আসলে কোন কাজটা দিয়ে আমি অডিয়েন্সের কাছে খুব বেশি পৌঁছাব, বা কোন কাজটা দিয়ে আমি আসলে অডিয়েন্সের কাছে খুব বেশি ইম্প্যাক্ট রেখে যেতে পারি। এটা এটা অ্যাসেস করাটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ দিন শেষে এখন ইউটিউবে ওভারঅল ম্যাক্সিমাম আর্টিস্টদেরই দেখা যায় মিলিয়ন ভিউ হচ্ছে, বা একটা নাটক একটা স্ট্যান্ডার্ড ভিউ হয়েই যায়। সেটা খারাপ নাটক হোক, সেটা ভালো নাটক হোক, ভিউজের একটা জোয়ার আছে, বা একটা আমাদের বাংলা নাটকে বিশাল একটা অডিয়েন্স আমাদের আছে। সো এখন সেই জায়গা থেকে আমাকে ঠিক করতে হবে আসলে আমি অডিয়েন্সের কাছে কীভাবে যেতে চাই। সো আমি বরাবরই খুব স্থূল কাজ করি নাই বা করতে চাইও নাই। আমি যদি 10টা কাজ করি তার মধ্যে হয়তো বা সবসময় বই পুটি বা কী করবো, হালকা কাজ, হালকা মেয়েদের কাজের পরিমাণ খুব কমছি। এটা আমি বরাবরই ইন্টেনশনালিই করেছি। হ্যাঁ, সো আমি যেহেতু আমি একটা প্যাটার্ন সবসময় ফলো করতাম, আমি কমেডি করি বা আমি খুব সিরিয়াস কাজ করি বা আমি পারিবারিক গল্প করি, প্রত্যেকটা কাজের মধ্যে একটা ম্যাচুরিটি বা একটা সফিস্টিকেশনের ছাপ আমি রাখতে চাইতাম আমার কাজগুলোতে। সেটা ছিল আমার একটা চেষ্টা। সো এখনও সেই চেষ্টাটা আছে। এখন চেষ্টাটার পরিসরটা আর খুব বড় হয়েছে। যেমন হচ্ছে ভেরি রিসেন্ট, যেটা বলছিলাম একটু আগে যে কাজটার কথা, এটা আমাদের গল্প, মানে পারিবারিক গল্পে কাজ হয়নি আমাদের ইন্ডাস্ট্রিতে হয়েছে। আচ্ছা, কিন্তু কটা কাজ আসলে অডিয়েন্সের মধ্যে ইম্প্যাক্টটা দেখে যেতে চাইছে, বা আপনি কয়টা কাজ অডিয়েন্সের মধ্যে পৌঁছে দিতে পেরেছে, এটা হলো ইম্পর্টেন্ট। সো আমাদেরকে আসলে একটু আমার কাছে আমার মনোযোগ দিয়ে বা একটু হোমওয়ার্ক করে কাজ করা এখন জরুরি। কারণ অডিয়েন্স এখন খুবই স্মার্ট, তারা দেশ বিদেশে বিভিন্ন কন্টেন্ট দেয়। সো তাদের তাদের মন জয় করতে হলে আপনাকে একটু হোমওয়ার্ক করে কাজ করতে হবে, যে কাজটা আসলে তাদেরকে টেনে নিয়ে আসবে বা তাদের মধ্যে একটি ইম্প্যাক্ট তৈরি করছে। তারা শুধু দেখার জন্য দেখবে না, তারা জিনিসটা মনোযোগ দিয়ে এবং তারা জিনিসের সাথে কানেক্ট। সো মোর লাইক এখন আমি যাই কাজ করি না কেন, আমি চেষ্টা করছি বা চাই হচ্ছে যেটাই হোক, আমার কাজ যেটাই আসুক, সেটার সাথে অডিয়েন্স যাতে ডিফারেন্টভাবে, মানে গল্পের প্রেক্ষাপট অনুযায়ী কানেক্ট করতে পারে। একটা স্ক্রিপ্ট যখন আপনার কাছে আসে তখন সিদ্ধান্তটা আপনাকেই নিতে হয়, কারণ কিছু ব্যাপার থাকে যেগুলো হয়তো নিজের সহকারী কিংবা অন্য কারো উপর ছেড়ে দিলে হয় না। সেই স্ক্রিপ্ট নির্বাচনটা আসলে কিভাবে করেন? প্রত্যেকের তো আলাদা একটা ধরন থাকে, আপনার ধরনটা আসলে কি? অনেক সময় দেখা যায় কি স্ক্রিপ্ট বেশ ভালো, কিন্তু আসলে আমি বুঝতে পারছি যে আমার ডিরেক্টর এটা ক্যাপেবল না,
এটা ঠিকঠাকভাবে এক্সিকিউট করতে। আবার অনেক সময় দেখা যায় যে স্ক্রিপ্ট আহামরি কিছু না, কিন্তু ডিরেক্টরের প্রেজেন্টেশনের কারণে, ডিরেক্টরের ওয়ে অফ ডিরেকশনের কারণে একটা খুব নর্মাল স্ক্রিপ্টও আসলে ভালোভাবে অডিয়েন্সের কাছে খুব ভালোভাবে কানেক্ট করতে। সো এটা আসলে দুইটা কম্বিনেশন মিলিয়ে আসলে ফিক্স করা। এমন অনেক আছে যে স্ক্রিপ্ট অনেক পছন্দ হলো, কাজটা করতে গেলাম, কিন্তু দেখলাম যে ডিরেক্টর আসলে খুব বেশি স্মার্ট না ওই কাজটা প্রপারলি এক্সিকিউট করাতে। আবার অনেক সময় খুব মোটামুটি স্ক্রিপ্ট ডিরেক্টরের মুলসিয়ানার কারণে অনেক ভালো হয়ে গেছে, অনেক ভালো পারফরমেন্স আমরা দেখছি, বা আমি নিজে দেখলাম যে ওই কাজটা অনেক ভালো। এই ক্ষেত্রে একটু আসলে কি বলবো, প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল স্ক্রিপ্টের ক্ষেত্রে অনেক কিছু ভেবে চিন্তা আসলে ডিসিশনটা নেওয়া হয়। অনেক সময় হয় না, অনেক ভালো ডিরেক্টর যারা আছে তারা মোটামুটি যখন স্ক্রিপ্টটা দেয়, হয়তো বা দেখা যায় হচ্ছে স্ক্রিপ্ট পছন্দ হোক না হোক, বা একটা অ্যাভারেজ স্ক্রিপ্ট হলেও আমরা রাজি হয়ে যাই, কারণ আমি জানি যে ওই ডিরেক্টর ওই ক্ষমতা আছে এই অ্যাভারেজ স্ক্রিপ্টটাকে সুপার একটা জিনিসে কনভার্ট। আবার অনেক সময় দেখা যায় কি যারা হচ্ছে মোটামুটি অ্যাভারেজ ডিরেক্টর কিন্তু খুব ভালো স্ক্রিপ্ট দিয়েছে, তখন হয়তো বা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ওই ডিরেক্টরের সাথে অনেক বসা হয় যে উনি আসলে কীভাবে কাছে প্ল্যান করছেন, টিমে কাকে কাকে রাখছেন, কাকে কাকে নিয়ে উনি এডিট করাচ্ছেন, বা এগুলোতে জানলে কি হয়, আমরা তো দিন শেষে চাই একটা ভালো প্রোডাকশন। সো আসলে এভাবে অনেক কিছু চিন্তা ভাবনা পড়ে আসলে স্ক্রিপ্ট কাটিং করার। একটু আগে আপনার একটা পরিবারের কথা শুনছিলাম যেখানে বাবা মা আছেন, কিন্তু একটা সময় এসে আমাদের আরেকটা পরিবার হয় যেখানে স্ত্রী সন্তান থাকেন। আপনার এই পরিবারের খবর একটু জানবো, আর এখান থেকে কিভাবে আপনি উৎসাহিত হন, কিভাবে উৎসাহিত করা হয়? হ্যাঁ, ডেফিনেটলি এটা তো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমার ওয়াইফ এখান ঢাকায়, আমি, আমার ওয়াইফ আর আমার বাচ্চা আছে। আমার ওয়াইফ যথেষ্টই সাপোর্টিভ। হ্যাঁ, না তো শুধু আমার প্রায় আছে অনেক বছরের সংসার, আমি অনেক ছোটবেলা দিয়ে পড়ছি। কত বছর হলো? প্রায় অলমোস্ট 18 বছর। সো ও আমার লাইফের অনেক জার্নি দেখেছে, আপস অ্যান্ড ডাউন দেখেছে। আর যেহেতু অনেক আগে থেকে ও আমার সাথে, আমি মিডিয়া এসেছি তো বেশি দিন হয় নাই, 12 বছর, এর আরও 6-7 বছর আগে থেকে ও আমার সাথে। সো এখন দেখছেন তো ও জানে আসলে আমি কতটুকু এই জায়গাটাকে ভালোবাসি। ও নিজেও নিউজ প্রেজেন্ট, বাট তারপরেও ডেফিনেটলি ওই জায়গায় এক্সট্রিম সাপোর্ট না পেলে এভাবে এত এফোর্ট দিয়ে আসলে এই জায়গায় কাজ করা পসিবল না। কারণ ক্রিয়েটিভ জিনিস আপনি যে মাধ্যমে কাজ করেন না কেন মিডিয়াতে, আপনি চিত্রশিল্পী বন, আপনি গায়ক বন, গায়িকা বন, মিউজিশিয়ান বন, আপনি অ্যাক্টর বন, অ্যাক্ট্রেস হন, ডিরেক্টর বন, ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে আপনার ব্যাকিং মাইন্ড, আপনার খুব পিওর সাপোর্ট লাগবে আপনার ফ্যামিলি, সেটা আপনার ওয়াইফ হোক, আব্বা আম্মা হোক, বা যেই হোক। কারণ এই সাপোর্টটা না পেলে আপনি ক্রিয়েশন করতে পারেন, ক্রিয়েট করতে পারেন। সো আলহামদুলিল্লাহ যে ওই সাপোর্টটা আমার আছে। আমরা শেষ দিকে চলে এসেছি, কিন্তু যেখান থেকে আপনার শুরু, বা প্রত্যেকটা মানুষের যেখান থেকে শুরু সেখানে আবার ফিরে যেতে হয়। চট্টগ্রাম দিয়ে শুরু করেছিলাম, চট্টগ্রামে শেষ করব। এখন যখন চট্টগ্রামে যান, তখন কিন্তু আপনি সেই আগের ইরফান সাজ্জাদ না, হয়তো আপনাকে কি নামে ডাকতে জানি না, চট্টগ্রামের মানুষ পুরো নামে ডাকার কথা না, গ্রামের মানুষ একটু সংক্ষেপ করে ডাকে, সমৃদ্ধ করে ডাকে। তো এই যে মাঝখানে অনেকগুলো বছর পার হয়ে গেছে, এখন চট্টগ্রামে যান, তারা কি বলে বা কিভাবে মেশে, বা তাদের অনুভূতিটা আসলে কি আপনার প্রতি? আর সত্যি কথা বলতে কি, আমি যখন চিটংয়ে যাই, মানে আমার বাড়িতে যখন যাই, আমার বাড়ি তো চান্দগাঁও মোহরাতে, আমি গেলে আমি আসলে ওখানে ইরফান সাজ্জাদ হয়ে কখনোই যাইনি এখনো পর্যন্ত। আমি গেলে ইরফান হয়েই যাই। সো আমার যারা পাড়া প্রতিবেশী আছে বা আমার যারা ওখানকার বাড়ির লোকজন আছে, তাদের সাথে আমার খুব ক্যাজুয়াল ব্যবহার। হ্যাঁ, তারা হয়তো অনেকে যারা নতুন এলাকার লোকজন, তারা হয়তো ডেফিনেটলি একটা আলাদা একটা দেয়াল ভাবে আমার সাথে কথা বলতে, সেটা তাদের প্রবলেম। কিন্তু আমার এন্ড থেকে আমি খুবই নর্মাল ক্যাজুয়াল, কারণ আমি গিয়ে চিটাঙে যখন যাই আমি ইরফান হয়েই যাই। আমার বাড়িতে একটা বাড়ির ছেলে হয়েই মিশি। শুক্রবারে মসজিদে নামাজ পড়তে যাওয়া হতে শুরু করে ডেইলি অ্যাক্টিভিটিস, দোকানে কিনতে যাওয়া, বা আমার ওখানে যে বাজারটা, ওই বাজারে যাওয়া। হ্যাঁ, সো এগুলো খুবই নর্মাল অ্যাক্টিভিটিস আমার থাকে। আমি কখনো ইরফান সাজ্জাদের সত্তাটাকে ওখানে নিয়ে যেতে চাই না, স্পেশালি আমার বাড়িতে। হ্যাঁ, কারণ ওটা গেলে আসলে আমি কখনো আর মানুষ থাকতে পারবো না। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে আমার কাজের জায়গায় আমার কাজটা, আর আমার ব্যক্তিগত জায়গাগুলোতে ব্যক্তি ইরফানটাই বিরাজ করে আসলে ওখানে আমি কি আসলে কয়জন মানুষ আমাকে চেনে, বা আমার অবস্থানটা দেশে কোথায়, আমি এইসব ভাবতেও চাই না, এইসব আমার মাথায় কখনো আনিও না। আমি যখন আমার ফ্রেন্ডদের সাথে আড্ডায় থাকি, আমি ইরফান হয়েই থাকি। আমি যখন খেলতে যাই, চিটংয়ে যাই, আমি ওখানে গিয়ে ফুটবল খেলি বা ক্রিকেট খেলছি, আমি একান্তই একটা বাড়ির ছেলে যে বাড়িতে আসছে, হ্যাঁ, সবার সাথে খেলাধুলা করছে বা কথাবার্তা বলছে, আমি একেবারে ওইটাই থাকি। আমি কি করি না করি আমার তখন আর মাথায় থাকে না। যে মানুষগুলোর কথা আপনি বলছিলেন, অর্থাৎ চট্টগ্রামের মানুষ, তাদের উদ্দেশ্যে একেবারে চট্টগ্রামের ভাষায় কিছু বলবেন? আই সার্গাই ফোয়া, আর চট্টগ্রামের
যত মানুষজন আছে ওনারা ব্যাগুন আরে খুব ভালোবাসন এতলা বলি আর খুব ভালো লাগে ওনারা ভালোবাসালাই বলি আমি সবসময় চেষ্টা করি ওনারাই বলি ভালো ভালো হাম করি বেলাই বহুত বছর ধরে ডাহা থাকি বাট ডাহারে এখনো পর্যন্ত আপন করি লই ন পারে আই মন পরি থাকে আর কোন চট্টগ্রামের মধ্যে ওনারা ব্যাগুন ভালো থাকবেন আল্লাহ বলি দোয়া করিবেন আমি তাতে চট্টগ্রামের পয় হিসেবে দেশের মধ্যে বহুত ভালো হাম করি ইত্যাদি ভালো নাম করি ইত্যাদি ব্যাগুনে ভালো থাকবেন। দর্শক, এতক্ষণ আমরা কথা শুনছিলাম অভিনয় শিল্পী ইরফান সাজ্জাদের। তিনি বলছিলেন তার ব্যক্তি জীবনের কথা, তিনি বলছিলেন তার কর্মজীবনের কথা। আজকের মতো শেষ করব এই আয়োজন ঢাকায় থাকি। আগামী পর্বে চট্টগ্রামের আরও একজন গুণী মানুষকে নিয়ে হাজির হয়ে যাব আমি ইকবাল খন্দকার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।